নমস্কার, দেখছেন এনকে টিভি বাংলা। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সন্ধ্যায় এই সময়ে। কে বেশি হিন্দু, আরএসএস না বিজেপি? বোমাটা আচমকাই ফাটিয়েছেন মোহন ভাগবতজি। দেশ জুড়ে মূলত গো বলয়ে যেভাবে বিভিন্ন মসজিদের নিচে মন্দির খুঁজে বের করার প্রতিযোগিতা চালু হয়েছিল, তাতে বড় তালা লাগিয়ে দিয়েছেন সম্ভবত। এর আগে বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এভাবে মন্দির খোঁজার কাজে লাগাম দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। কিন্তু খোদ সংঘ প্রধান মোহন ভাগবত নিজে যেভাবে কটাক্ষ করেছেন মসজিদ ভেঙে হিন্দুদের নেতা হওয়া যাবে না, বলা বাহুল্য মারাত্মক প্রতিক্রিয়া হয়েছে দেশের রাজনৈতিক এরিনায়। কাকে বা কাদের বার্তা দিলেন তিনি? এ নিয়ে তো কোনো সন্দেহ নেই, বিজেপির কিছু নেতাই এভাবে মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছিলেন। বস্তুত কিছু নেতা এটাকেই তাদের রাজনীতির ইউএসপি বানিয়ে ফেলেছেন। তাদেরকে কি কড়া হুঁশিয়ারি দিলেন সংঘ প্রধান? পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিন্দু মুসলমান কোনো বড় ইস্যু ছিল না, এমনকি যখন বাবরি ভাঙা হয়েছে তারপরেও বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িক রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। কিন্তু এখন সময় একদম অন্যরকম। বিজেপি প্রধান বিরোধী দল হয়ে ওঠার পর দলের অনেক নেতাই হিন্দুত্বের রাজনীতিকে প্রাধান্য দিতে শুরু করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা প্রকাশ্যে হিন্দু ভোট একত্রিত করার তত্ত্ব আওড়ান। তাই ভাগবতের বার্তা এ রাজ্যের রাজনীতিতেও আলোড়ন তুলেছে। শুধু রাজনৈতিক কারণে হিন্দুত্বের ব্যবহার নিয়েই কি বিরক্ত সংঘ প্রধান? তিনি কাল সন্ধ্যায় পুনেতে একটি অনুষ্ঠানে বলেছেন সম্প্রীতির মডেল গড়ে তোলার কথা। বলেছেন বিশ্বের কাছে বার্তা দেওয়া প্রয়োজন যে আমরা সবাইকে নিয়ে মিলেমিশে থাকি। এ রাজ্যের প্রেক্ষিতে তো এ প্রশ্ন তোলাই যায়, এখন শুধুই কি বিজেপিকে কাঠগড়ায় তোলা উচিত হবে? শাসক দলের নেতারা যখন বাবরি মসজিদ গড়ার কথা বলেন বা বলেন সংখ্যায় একদিন আমরা ওদের থেকে টপকে যাব, তারাও কি রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করছেন না? আরএসএস প্রধানের হুঁশিয়ারিতে রাজনীতিতে লাভের সিঁড়ি বা লাভের কড়ি কামাতে সাম্প্রদায়িক তত্ত্ব ব্যবহার আদৌ কমবে কিনা তা জানতে হলে প্রথমে বোঝা দরকার এই সাম্প্রদায়িক রাজনীতি আজকের যে চেহারা নিয়েছে এর দায় কার ওপর বর্তায়। আসুন আজকে আমাদের টেবিলে যারা আছেন তাদের সঙ্গে আগে আপনাদের আলাপ করাই। আমি একদম ডান দিক থেকে শুরু করি। ভারতীয় জনতা পার্টির তরফে আজ জ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে, জ্যোতি চ্যাটার্জি। তারপরে রয়েছেন অরিত্র দত্ত বণিক, অরিত্র অভিনেতা। অরিত্র মূলত আজ একজন অভিনেতা বুদ্ধিজীবী, এই পরিচয় আজকে আমাদের এই টেবিলে এসছেন, অরাজনৈতিক পরিচয় এসছেন। আমার ঠিক বাঁ দিকে বসে রয়েছেন সম্রাট চক্রবর্তী, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে সম্রাট আজকে আমাদের সঙ্গে রয়েছেন। এবং তারপরে যেহেতু মোহন ভাগবত এই কথা বলেছেন, তার প্রেক্ষিতে আজকের আলোচনা, আমাদের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আরএসএস এর একজন প্রতিনিধিকে, অধ্যাপক দেবাশিস চৌধুরী। তিনি আজ আরএসএস এর প্রতিনিধি হিসেবে আমাদের এই আলোচনায় যোগ দিচ্ছেন। আমি শুরুতে আপনাদের মোহন ভাগবত ঠিক যে কথা বলেছেন সেটা শুনিয়ে নেব। তবে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মোহনজি পুনেতে অনুষ্ঠানে বলেছেন সম্পূর্ণভাবে মারাঠি ভাষায় বলেছেন, তবে তার সঙ্গে তার বাংলা অনুবাদ আমরা আপনাদের দেখাবো। শুনুন মোহন ভাগবতজি কাল সন্ধ্যায় কি বলেছেন। जर ही हार्मनी जर जगाला पाहिजे असेल तर आपल्या देशात याचं मॉडेल उभं करायचं म्हणजे ही हार्मनी आपल्या देशात असली पाहिजे. श्रद्धेचा आदर सगळं राम मंदिर झालं पाहिजे, ते होत आहे. हिंदूंची श्रद्धास्थान हिंदूंना वाटतं, परंतु असं केलं म्हणजे हिंदूमध्ये नेता होता येतं म्हणून किंवा अतिरेकी भूतकाळाच्या ओझ्याच्या परिणामामुळे अतिरेकी तिरस्कार, द्वेष, शत्रुता, संशय याच्या पोटी रोज एक नवीन प्रकरण काढणे हे कसं चालेल? हे नाही चालणार. शेवटी आपण आपलं सोल्युशन काय आहे? जगाला आपल्याला दाखवायचं आहे की आपण सगळे एकत्र नांदू शकतो. आपल्या देशात त्याचा छोटासा प्रयोग झाला पाहिजे. तो प्रयोग करताना आहेत आमच्या या सगळ्यांना सामावून घेणाऱ्या अनेक पंथ संप्रदायांच्या विचारधारा आमच्या इथे आहेत. आता काही बाहेरूनही आल्या आहेत ज्यांच्यामध्ये चुकीनी का होईना पण कट्टरपणाची परंपरा आहे. त्यांचं राज्य इथे राहिल्यामुळे त्यांना असं वाटतं की आमचं पुन्हा राज्य आलं पाहिजे, पण आपला देश आता संविधानानुसार चालतो. तिथं कोणाचं राज्य नसतं, जनता आपली प्रतिनिधी निवडून देते. जे निवडून येतील ते राज्य चालवतील. राज्य जनतेचं असतं. আপনাদের দেখালাম কি বলেছেন মোহন ভাগবতজি। উনি মারাঠি ভাষায় বলেছেন, বঙ্গানুবাদ আমরা করে দিয়েছিলাম।
আমি আর একবার আপনাদের সামনে পড়ে দিই বঙ্গানুবাদ। যদি বিশ্বের সামনে এই সম্প্রীতির উদাহরণ রাখতে হয়, এটাকে বাস্তব চেহারা দিতে হবে। আমাদের নিজস্ব কিছু বিশ্বাস আছে। রাম মন্দির তৈরি হয়েছে কারণ এটা সব হিন্দুদের বিশ্বাসের ব্যাপার, কিন্তু কিছু লোক মনে করছে একই ইস্যু বিভিন্ন জায়গায় ব্যবহার করে তারা হিন্দু নেতা হয়ে উঠতে পারবে। এটা গ্রহণযোগ্য নয়। এর সমাধান বের করা দরকার। আমাদের দেখানো দরকার আমরা সবাইকে নিয়ে একসাথে থাকি। একজন ধর্মীয় সংগঠনের প্রধান, হিন্দুদের অন্যতম বড় প্রধান সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার প্রধান, তিনি বার্তা দিতে চাইছেন ইনক্লুসিভনেসের। তিনি বলছেন না, সাম্প্রদায়িক বিভাজন নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ইজ দ্য অ্যান্সার। সেটাই উত্তর। আমি দেবাশিস বাবুকে দিয়ে শুরু করি। আজ আরএসএস এর প্রতিনিধি দেবাশিস বাবু। অধ্যাপক চৌধুরী, আমাকে জাস্ট এইটুকু বলুন যে এই বার্তাটা উনি কি বিজেপির কিছু নেতাকে দিলেন? দেখুন, আপনি একটা রাজনীতির প্রশ্ন করছেন আর আমাকে বলছেন জাস্ট এইটুকু বলুন। তো জাস্ট এইটুকু বলা হবে না। মানে যদি আপনি আমাকে যদি মার্জনা করেন, একটু বিস্তারে বলতে হবে, কারণ আপনি টপিকটা খুব বিরাট একটা টপিক তুলেছেন, খুব বিরাট টপিক তুলেছেন। মোহন ভাগবতজি নিজে তুলেছেন। আপনার কার্যক্রমে আপনি মোহন ভাগবতীর টপিকটা দিয়ে তুলেছেন, কারণ আপনি এখানে সাম্প্রদায়িক, সেকুলার, অনেক অনেক তাত্ত্বিক বিষয়গুলো এখন উঠেছে, তার মধ্যে মোহন ভাগবতীর ভাষণটা এর মধ্যে রয়েছে। তো জাস্ট একটু হবে না। আমি শুধু একটা উদাহরণ বলতে চাই ইতিহাস থেকে। দক্ষিণ আফ্রিকা আমরা জানতাম আপারথাইড ছিল, অর্থাৎ শ্বেতাঙ্গ মাইনরিটি কৃষ্ণবর্ণ বিরাট বড় ব্ল্যাক পপুলেশনে শাসন করত। তারপরে নেলসন ম্যান্ডেলা জেল থেকে বেরোলেন, বিশপ টুটু ছিলেন, এনারা সব সংঘর্ষ করলেন, গান্ধীর মতো সংঘর্ষ করলেন, মানে আর্মড রেবেলিয়নও ছিল, শান্তিপূর্ণও ছিল, সবকিছু করে আপারথাইড যখন বিলোপ হলো, তখন কৃষ্ণবর্ণেররা, ব্ল্যাকরা বলেছিল আমরা এবার প্রতিশোধ নেব। কারণ এতদিন ধরে এই মুষ্টিমেয় বর্ণরা শাসন করেছে। ভারতবর্ষের ইতিহাস অনুসারে মুষ্টিমেয় 10%, 8% মুসলমানরা হিন্দু সমাজের উপরে শাসন করেছে 900 বছর। ঠিক আছে, একটা প্রতিকার তার হবে। তখন নেলসন ম্যান্ডেলা এবং বিশপ টুটু তারা কি বললেন? ওরা বললেন জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটিগুলো তৈরি করলেন এবং ন্যায়মূর্তি নিয়ে সংবিধান তৈরি করে ওরা বললেন যে ঠিক আছে, আপারথাইডের সময় যে অন্যায়গুলো হয়েছে তার জন্য সব ইংরেজদের, সাদা চামড়াদের, শ্বেতাঙ্গদের মেরে ফেলা যাবে না, মারা যাবে না, ওরাও থাকবে সাউথ আফ্রিকা এবং সবাই সমানভাবে থাকবে, কিন্তু জাস্টিস হবে। কোথায় কোথায় শ্বেতাঙ্গরা ব্ল্যাকসের উপর অত্যাচার করেছে সেটা জাস্টিস হবে এবং রিকনসিলিয়েশন হবে, যাতে একসঙ্গে থাকতে পারে। আরএসএস এর বক্তব্য তাই। আমি এটাই বলতে চাইছি। আরএসএস এর বক্তব্য তাই। এত বছর ধরে ফতওয়ায়ে আলমগীরি যেখানে ছিল, যেখানে মোহাম্মদ বিন তুগলক থেকে শুরু করে সবাই এতগুলো মন্দির ভেঙেছে, ভেঙে ভেঙে তারপরে মসজিদ করেছে, সেগুলো নিয়ে একটা রিকনসিলিয়েশন হওয়া উচিত। আমরা চাইছি না। কিন্তু মোহনজিটা বলেনি। আমি মোহনজির বক্তব্যের কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে দেবাশিস বাবু। আপনি আরএসএস এরই প্রতিনিধি। কন্ট্রাডিকশন তো আপনি খুঁজবেন, অবশ্যই আপনি খুঁজবেন কন্ট্রাডিকশন। আমার কথাটা শেষ হতে দিন। এবার সবগুলো মসজিদ তো আর মন্দির ভেঙে হয়নি, হয়েছে কি? হয়নি। কেরালার একাধিক মসজিদ আছে যেগুলো মানে আরবের সময়কারী, মানে প্রথম ধাপের ইসলামের মসজিদ কেরালায় আছে, সেগুলোকে ভাঙার কথা কি বলছে? কি বলছে না। সবগুলো মসজিদ তো আর মন্দিরের উপর তৈরি না। আমি একটা ছোট্ট কথা বলি দেবাশিস বাবু, এটা আপনিও স্বীকার করবেন, আপনিও স্বীকার করবেন যে 800 বছর 900 বছর মুসলিম শাসনে মন্দির ভেঙে মসজিদ হয়েছিল। আপনি ইউ আর টেকিং ইট ইন আ রং ওয়ে। আমি যেটা রং ওয়ে না, আমি কারেক্ট ওয়ে নিচ্ছি। আপনি কেন বলছি সেটা শুনুন। আমি আপনার বক্তব্যের বিরুদ্ধে গিয়ে বলছি না। আমি বলতে চাইছি আজকের আলোচনাটা আমরা কনসেন্ট্রেট করতে চাই। প্লিজ, আপনি এখানে প্রচারকের বা বিচারকের দায়িত্বে আছেন। আপনার কনসেন্ট্রেশনই আসছে। আজকের আমি আপনার টপিকই আসছে। না, আমি আপনার টপিকই লেট মি মেক ইট মোর ক্লিয়ার। আপনার টপিকই আসছে। আপনি বুঝতেই পারেননি আমি কি টপিক নিয়ে আলোচনা করতে চাইছি। আপনি বোঝার চেষ্টা করুন। মোহন ভাগবতী কি বলছে? মোহন ভাগবতী এটাই বলছেন যে সবগুলো মসজিদ আর মন্দির ভেঙে হয়নি। না, আমি বলছি তো আপনাকে, আপনি বোঝার চেষ্টা করুন দেবাশিস বাবু। মন্দির মসজিদ নিয়ে আলোচনা করতে চাই না। আমার মনে হয়েছে মোহন ভাগবতজি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কিছু রাজনৈতিক নেতা, কোট আনকোট পলিটিক্যাল লিডার্স, যারা ব্যবহার করছেন এই মসজিদ ভেঙে মন্দির গড়ার তত্ত্ব হিন্দু নেতা হয়ে ওঠার জন্য। উনি তার বিরোধিতা করছেন। আপনি একজন আরএসএস এর নেতা হিসেবে, আরএসএস এর লোক হিসেবে আপনি যা করতে পারেন, পলিটিক্যাল লোক হিসেবে কেন করছে? কেননা উনি সাউথ আফ্রিকার মতন জাস্টিস এন্ড রিকনসিলিয়েশন চাইছেন এবং যেই হিন্দু লিডাররা যেই মসজিদগুলো কোনো ডিসপিউট নেই সেগুলোকেও যে ডিসপিউটে আনে, সেখানে বার্তা দিচ্ছেন বিশেষ পরিস্থিতির জন্য। দেখুন, সাম্বাল হোক, আপনি উত্তরপ্রদেশকে ইঙ্গিত করবেন, উত্তরপ্রদেশ হোক, সাম্বাল হোক, যেখানে বা এই অযোধ্যা, কাশী,
যেখানে বেশ, বেশ। আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি। যেখানে ইতিহাসের প্রমাণ আছে যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে, তার জন্য রিকনসিলিয়েশন এবং জাস্টিস। আমি আবার বলছি, যে মসজিদগুলোর তলায় মন্দির নেই সেখানে কেন বিবাদ? আমি আবার বলছি দেবাশিস বাবু, সিম্পল কথা। একজন আরএসএস এর প্রতিনিধি হিসেবে আপনি যদি মন্দির ভাঙো মসজিদ গড়ো বলেন, আমার কাছে তার ইম্প্যাক্ট একরকম। কিন্তু জ্যোতি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে যখন এটা বলবেন, যে রাজনৈতিক দল কেন্দ্রে সরকার চালাচ্ছে, তিনি যখন এটা বলেন তার ইম্প্যাক্ট হয় অন্যরকম। আমার মনে হয়েছে মোহন ভাগবতজির আপত্তি রাজনৈতিক নেতাদের এই ধরনের একদমই কথা না, না, বলায়। কোনো আপত্তি নেই। আমি জানি না, কোনো জ্যোতি, আপত্তি নেই। জ্যোতি। আমি শেষ করি, এক সেকেন্ড। ওনার কোনো আপত্তি নেই। উনি পরিষ্কার যেটা নেলসন ম্যান্ডেলা, বিশপ টুটু যেটা বলেছেন, ওই কথাটাই উনি ভারতের আমি জানি না, আমি তো যা বুঝলাম, আমি রিকনসিলিয়েশন ভারতবর্ষের সভ্যতার মধ্যে রয়েছে, হারমোনি। উনি তো বলেন আমি হারমোনি। নিজে মারাঠি আমরা জানি না, সবসময় হারমোনিয়াস, কিন্তু মারাঠি ভাষার এই বক্তব্য দেশের সমস্ত জাতীয় সংবাদপত্রে এবং আমাদের বাংলায় বিভিন্ন সংবাদপত্রে এর উপর কপি বেরিয়েছে, এবং বিভিন্ন জাতীয় স্তরের টেলিভিশন চ্যানেলে যারা মারাঠিতে কাজ করেন তারা এটা ইংরেজিতে অনুবাদ করেছেন। আমি সেই ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করেছি, আমার কাছে ইংরেজি অনুবাদ আছে। জ্যোতি, আমার কোথাও মনে হয়েছে উনি এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন যে বেশ কিছু রাজনৈতিক নেতার ইউএসপি হয়ে গেছে, কোথায় মন্দির করা যায়, কোথায় মসজিদ ভাঙা যায়, উনি তারই প্রতিবাদ করেছেন। না, আমাদের ভারতীয় জনতা পার্টির যে পার্টি লাইন, সেই পার্টি লাইনের সাথে পূজনীয় মোহন ভাগবতজির যে বক্তব্য কোথাও কন্ট্রাডিক্ট করে না। তার কারণ হচ্ছে, দেখুন, যে কোনো ক্ষেত্রে মানে এই যে মানে যতগুলো ইস্যু আসছে সামনে, এগুলো হিন্দু সমাজ ঠিক করবে। কোথাও তো বিজেপি বা আরএসএস গিয়ে ঠিক করে দেবে না, করে না নর্মালি। আর কোথাও আমাদের বিজেপির তরফ থেকে বলা হয়নি বা আরএসএস এর তরফ থেকে বলা হয়নি যে আরএসএস গিয়ে ওখানে গিয়ে সেটেলমেন্ট করবে। হিন্দু সমাজ মনে করছে যে এইখানে প্রয়োজন, হিন্দু সমাজের সাথে তারা করবে। হিন্দু সমাজ উইল ডিসাইড, নো পার্টি উইল ডিসাইড, নো আদার পার্টি উইল ডিসাইড। হিন্দু সমাজ ঠিক করবে যে হিন্দুর স্বার্থে কোনটা ঠিক কোনটা ভুল। Some people think they can become leader of Hindus by raking up the similar issues at new places. সেটা একদম ট্রু। আপনি ভাবুন, একটা জিনিস ভাবুন যে আজকে যখন এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি, তখন আমরা তো বলছি যে যেরকম ভাবে প্রত্যেকটা মসজিদে গিয়ে আপনার মানে শিবলিঙ্গ খোঁজা উচিত না, যেটা মোহন ভাগবতজি একদম কারেক্টলি বলেছেন। কিন্তু আপনি বলুন একটা জিনিস, যে ফতেয়া আলমগীরিতে যতগুলো আপনার মানে 30,000-এর পরে যে মানে মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে, এটা তো মেনশন রয়েছে ফতেয়া আলমগীরিতে। আমি বলছি এবার যদি আপনারা বারবার ফিরে যাচ্ছেন কোথায় কি মেনশন করা রয়েছে, এবং সেইটাতেই সেই ইতিহাসের উপর আপনাদের নজর, যেটাই আমার মনে হচ্ছে মোহন ভাগবতজি অসন্তুষ্ট হচ্ছেন। তিনি বলছেন এটা আমাদের দেখুন, আমরা তো সবসময় একটা কি বলবো পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করবো, যাতে দেশে অশান্তি না হয়, যাতে দেশে অস্থিরতা না বাড়ে। মোহন ভাগবতজি সেই কথা বলেছেন। আমি শুধু আপনাদের দেখাতে চাই মৌলানা রিজভি, যিনি মুসলিম সম্প্রদায়ের একজন নেতা, তিনি কিভাবে মোহন ভাগবতজির এই বক্তব্যকে ওয়েলকাম করেছেন, এন্ডোর্স করেছেন। শুনুন কি বলেছেন তিনি। ये बहुत अहमियत रखता है और बहुत बड़ी बात है, इसका हम स्वागत करते हैं, इस्तकबाल करते हैं। उन्होंने एक बात और भी कही कि हर शख्स जो नेता बनने के लिए हिंदुत्ववादी नजरिया न पैदा करे। तो उन्होंने जो महसूस किया, जो आज के हालात हैं, इन हालात में मुसलमानों की तकलीफ दुख का एहसास करते हुए और जो चिंताएं हैं मुसलमानों की, उसका एहसास करते हुए उन्होंने इस तरह की बातें कह के और विराम लगाने की कोशिश की है। अब उनकी बातों को खास तौर पर हिंदू समाज अहमियत के साथ में सुने। বলুন অনির্বাণ, আপনার কি মনে হয়? অনির্বাণ বলছি, সম্রাট। আমি জাস্ট ব্যাপারটাকে যদি এইভাবে দেখি যে ধর্মীয় নেতারা চান সম্প্রীতি থাকুক, কিছু পলিটিক্যাল নেতারা চান না, কারণ তাদের কোনো পলিটিক্যাল ডিভিডেন্ড আছে। দেখুন, আরএসএস হচ্ছে বিজেপির আদর্শগত পরামর্শদাতা একটা সংস্থা, এবং তার প্রধান মোহন ভাগবত যে বক্তব্য রেখেছেন তাতে প্রথমত যে দুটো জিনিস আমার কাছে পরিষ্কার হলো। একটা হচ্ছে উনি রাম মন্দির তৈরির কৃতিত্ব নরেন্দ্র মোদীকে দিতে চাননি। উনি পরিষ্কারভাবে বলেছেন যে ব্রিটিশ আমলে এর পরিকল্পনা তৈরি হয়েছিল। দ্বিতীয়ত, এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথদের হিন্দু নেতা হয়ে ওঠার প্রবল একটা উদগ্র বাসনা, সেটাকে একটা ধাক্কা দিয়েছেন। এর আগেও মোহন ভাগবত বলেছিলেন, আপনি নিশ্চিত যে এটা টার্গেট তারা? অবশ্যই, আমার যা মনে হচ্ছে।
এর আগেও মানতে রাজি হচ্ছে না, এমনকি দেবাশিস বাবু আমি RSS বলিনি, আমি প্রতিনিধি বলিনি, হয়ে মানতে রাজি ওনারা হচ্ছেন। বলবেন, আমি বলিনি, ভুল করছেন আপনারা। আমরা ঠিক আছে, বলিনি। বলুন, বলুন। এর আগেও মোহন ভাগবতজি বলেছিলেন যে সব মসজিদের নিচে শিবলিঙ্গ খোঁজা উচিত নয়। এই নিয়ে বিজেপির মধ্যে মতান্তর হয়েছিল, বিজেপি এবং আরএসএস এর মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল। উনি বলেছিলেন ভারতীয় এবং পাকিস্তানিদের ডিএনএ এক, অবশ্যই। সেটা নিয়েও ঠিক মতান্তর, বলেছেন। সেটা নিয়েও অবশ্যই বিজেপির সবার মতান্তর DNA হয়েছিল। সবাই আমি খুব হিন্দু। পরিষ্কার এবং স্পষ্টভাবে বলি, আমরা তৃণমূল কংগ্রেস আদর্শগতভাবে, রাজনীতিগতভাবে কোথাও আরএসএস এর সমর্থক নই। কিন্তু আমাকে একটা কথা বলুন আমি সম্রাট, বলিনি, আমি রাজনীতির এক আজকের এই যে সেকেন্ড, চেহারা, এক এক মিনিট, সেকেন্ড। এই যে সাম্প্রদায়িক চেহারা, হ্যাঁ। আপনি কি এই দায় সম্পূর্ণভাবে বিজেপির উপর চাপিয়ে দেবেন? না, না। তৃণমূল কংগ্রেসের কোনো দায় নেই এই রাজ্যে যে চেহারা নিয়েছে এই মুহূর্তে রাজনীতি। আমরা আরএসএস বা বিজেপির সমর্থক নই, আরএসএস এর সমর্থক নই, বিজেপির কথা এখন ছেড়ে দিলাম। কিন্তু এটা ঠিক, মোহন ভাগবতের এই বক্তব্য বিগত বহু বছর ধরে আমাদের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে, সেটাকে আজকে এক্সপোজ করে দিল। দুধেল গাই কে বলেছিল? সেটাকে আজকে এক্সপোজ করলো। না না, সম্রাটদা, দুধেল গাই শব্দটা এক মিনিট, এক মিনিট সম্রাট, আপনি যখন এই দাবি করছেন তখন আপনাকে দুধেল গাই বলতে হবে যে বলি, মমতা ইয়ে, বন্দ্যোপাধ্যায় বা বাসুদা। আপনার রাজনৈতিক দল, বাসুদা, আপনার রাজনৈতিক দল ধর্মীয় রাজনীতি করে না, এটা আপনি দাবি করছেন, তাই তো? আমি এই জন্য আগে প্রশ্নটা পরোক্ষভাবে করেছিলাম যে শুধু মমতা বিজেপির উপর চাপিয়ে দেওয়া যাবে মমতা কিনা? বন্দ্যোপাধ্যায় এই কথা পশ্চিমবঙ্গের মাটি থেকে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে বলতে পেরেছে। যে দুধেল গাই। ধর্ম যে যার দুধেল যার, গাই, বাংলা গাই। সবার। উনি উদাত্ত কণ্ঠে বলতে পেরেছেন দুধেল তার গাই। জন্য দুধেল গাই কখনো যে- মমতা এবং বন্দ্যোপাধ্যায় কল্যাণ মুসলিম বন্দ্যোপাধ্যায় তোষণ বলছেন, যেখানে আমাকে নামাজ বলতে দিন পড়া দাদা, হবে আমি সেখানে আপনাকে ওয়াকফ হবে। আপনার আচ্ছা, ঠিক বলার আছে। না, না, সময় বলুন, দাদা, বলুন, আপনি না, প্লিজ বলুন, বলুন। আপনার বলার সময় আমি না, না, ঠিক আছে। একবারও না, কিন্তু আমার আমার শুধু প্রশ্নটা, একটাই আমার প্রশ্ন, প্রশ্নটা, আমার এক শুধু মিনিট, একটাই এক মিনিট, প্রশ্ন। দেবাশিস বাবু, আপনি দুধেল বলবেন, গাই কি? অধ্যাপক আপনি চৌধুরী, বলবেন, প্লিজ। আপনার সময় আছে, আপনি আমার বলবেন, প্রশ্নটা, আমাকে বলতে দিন। আমি সম্রাট, নইলে তো আমি আপনার সময় ডিস্টার্ব প্লিজ, করতে শুরু করবো, প্লিজ, সেটা ঠিক হবে সম্রাট, না। আপনার বক্তব্যের যে এই যে বোল্ডনেস, যে আমাদের দল সম্পূর্ণভাবে ধর্মকে রাজনৈতিক কারণে ব্যবহার করে না। কদিন আগে দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির ওপেন করলেন, কড়া ভাষায় সমালোচনা, যেমন বিজেপি নেতারা বললেন ঠিক একইভাবে সিপিআইএম বামফ্রন্টের নেতাদের দেখলাম মুখে একই কথা, যে সেম জিনিস চলছে, ধর্মকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক কারণে, নাহলে একটা সরকার কেন মন্দির বানাবে? দীর্ঘ 13 বছর ধরে 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে একটা জিনিস প্রচার করা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণকারী, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরই সর্বাগ্রে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে কেন্দ্র করে বঙ্গের রাজনীতিতে ক্ষমতায় থাকছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হিন্দুদের ক্ষেত্রে জগন্নাথ মন্দির তৈরি করছেন, তাহলে প্রশ্ন আসছে কেন? আবার বলছি, তৃণমূল কংগ্রেস এবং মমতা প্রশ্ন বন্দ্যোপাধ্যায় তো মসজিদ বা মন্দিরকে আলাদা করছে না, প্রশ্ন সবকিছু নিয়েই আছে। আমি অধ্যাপক চৌধুরী, একটা জিনিস করি, সম্রাট দা, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে আমি মুসলমান তোষণ বন্ধ করব না, আমি কম্পেনসেট করার জন্য একটুখানি হিন্দু তোষণ করব। মোটেও না। মানে আমি আবার বলছি তো, সবসময় ধর্ম, কমিউনাল রাজনীতি করব। ধর্ম, আগে বাংলায় তো, please, বাংলায় তো, please, বাংলায় তো তারপরে এটাই please, প্রমাণিত আবার হয়েছে। সুযোগ পাবেন। এটাই প্রমাণিত মানে হয়েছে। সেকুলার করব না, সম্রাট ধর্ম এবং যার বাংলা অধ্যাপক সভা, মানে আমি এটাই সেকুলার প্রমাণিত থাকবো হয়েছে। না। সম্রাট ধর্ম এবং যার অধ্যাপক বাংলা চৌধুরী, সভা। আপনাদের আবার আমি সুযোগ দেবো। এবার আমি অরিত্রের কাছে আসবো। অরিত্র, আজকে যখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে এ নিয়ে প্রশ্ন করা হয়, তিনি কিন্তু খুব সুন্দরভাবে এটার ব্যাখ্যা করেছেন, তিনি ওয়েলকাম করেছেন। তিনি বলেছেন আমরা যেটা বলতে চাই সেটাই ভাগবতজি বলেছেন। আমরা এক ঝলক দেখিনি কি বলেছেন এই প্রসঙ্গে কুণাল ঘোষ। नीति ही सत्य। মোহন ভাগবত তিনি বলেছেন যে এই ধরনের কাজ, যে মসজিদ দেখলেই তার ভেতরে মন্দির আছে, এই খোঁজাখুঁজি তার মত নেই। আমরা দেখেছি, আমরাও তো সে কথাই বলি যে এখন নতুন করে যেখানে দেশের মানুষকে রুটি কাপড়া মাকান দেওয়াটাই এখনকার চ্যালেঞ্জ, সেখানে ধর্মের নামে ভেদাভেদ করে এই ধরনের কাজ করতে গিয়ে সমাজে নতুন বিপদ তুলে আনাটা ধর্মের নামে ঠিক নয়, যে কাজটা বিজেপি বারবার করে। অরিত্র, কাজটা নাকি বিজেপি করে, কাজটা কি শুধু বিজেপি করে? দেখুন, এটা একটা খুব জটিল আলোচনার জায়গা। এবার এই মোহন ভগবতজির কথাকে আমরা বিভিন্নভাবে ইন্টারপ্রেট করতে পারি, এবং কোর হিন্দুত্ববাদী ফিলোসফি এবং হিন্দুত্ববাদী ফিলোসফির পলিটিক্যাল এরিনা, এই দুটো নিয়ে সমস্যা নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু মানে ইতিহাস নিয়ে কথোপকথন হচ্ছে। সে নাথুরাম গডসে, সাভারকারের আমলেও এই ধরনের ডিবেট হয়েছিল যে আমাদের হিন্দুত্ব মানে হিন্দু অ্যাজ এ ধর্ম বা অ্যাজ এ রিলিজিয়ান প্র্যাকটিস, তার সাথে হিন্দু অ্যাজ আ পলিটিক্যাল প্র্যাকটিস, সেটা কীরকম হবে, এই দুয়ের মধ্যে কনফ্লিক্ট আজকের ভারতে প্রথম নয়। এবং ইন্টারেস্টিংলি এই যে বলা হচ্ছে যে বিজেপিকে একমাত্র দায়ী ইত্যাদি ইত্যাদি, আমি জাস্ট মনে করাতে চাইব যে ইন্টারেস্টিং ফ্যাক্টরটা আপনার কনটেক্সটটা মিস করে যাচ্ছি। সেটা হচ্ছে এই কথাটা তখনই মোহন ভগবতজি বলছেন যখন সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ ডিসিশন দিয়েছেন
যে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে ম্যাটারটা ফাইনাল ডিসাইড হবে ততক্ষণ পর্যন্ত নতুন কোনো রকমের সিভিল স্যুট রেজিস্টার করা যাবে না। এবং এই যে গুরুত্বপূর্ণ, এবং অশ্বিনী উপাধ্যায় বিজেপির নেতা, তিনি একের পর এক এই ধর্ম সংক্রান্ত বিভিন্ন পিটিশন করেছেন ভারতবর্ষের শীর্ষ আদালতে। এবং এখন যে জায়গায় আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে পুরনো মন্দির মসজিদগুলোকে, মানে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, আমি আবার তার যে প্লিজ কনস্টিটিউশনাল, প্লিজ লেট মি ফিক্স দ্য ফোকাস अगेन। আমার আজকের আলোচনা মন্দির মসজিদ এইসব বিতর্ক নয়, আমার আলোচনা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি। আমি মন্দির মসজিদ নিয়ে রাজনীতি আমাদের আলোচনার বিষয়। মোহন ভাগবত যেটা বলেছেন, তিনি বলেছেন হিন্দু নেতা হয়ে ওঠার চেষ্টা হচ্ছে। ওটা প্রশ্নই নয়। না না না, ওইটা আমি আজকের আলোচনা তুলতেই চাই না যে কোন মন্দির ভেঙে ফেলা উচিত, কোন মসজিদ ভেঙে দেওয়া উচিত। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ডিসকাশন। আমার কাছে অরিত্র ইম্পর্টেন্ট রাজনীতি হচ্ছে যেটা মোহনজি বলছেন অভিপ্রেত নয়। তিনি বলছেন হিন্দু নেতা হয়ে ওঠার চেষ্টায় কেউ কেউ লক্ষণ রেখা ক্রস করছে। সে তো প্রয়াত সীতারাম দেবাশীবাবু, প্রশ্নটা আমি অরিত্রকে করেছি। না এক মিনিট, সে তো প্রয়াত সীতারাম ইয়েচুরিও ওই কলসি মাথায় নিয়ে ফটো তুলিয়েছে। বলুন সে তো অরিত্র। রাহুল গান্ধীও পইতে দেখিয়েছে। মানে এই যে সেকুলারিজম নিয়ে এত কথা হয় আমাদের ভারতবর্ষে আমাদের মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ যখন সংবিধানটা অ্যাডাপ্ট করা হয়েছিল তখন এই যে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে এত কথা হচ্ছে, বাবা সাহেব আম্বেদকর নিজেই সেকুলারিজম শব্দটাকে কনস্টিটিউশনে রাখতে চাননি। পরবর্তী ক্ষেত্রে ইমার্জেন্সি প্রভিশনের সময় এটা আরবিট্রারি ম্যানারে ঢোকানো হয়েছিল। এবং এই যে এখন বিজেপি এটাকে সরাতে চায় আবার। না দেখুন, এবার ঘটনা হচ্ছে যে এবার বিষয়টা হচ্ছে যে কে সরাতে চায় কে সরাতে চায় না সেটা লেজিসলেটিভ ডিবেট। কিন্তু আমি যেটা বলবার চেষ্টা করছি, আপনাদের যখন সময় দেবো তখন বলবেন। কিন্তু আমি যে কনটেক্সটটা এই কারণেই বলার চেষ্টা করলাম যে দেখুন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মন্দির নিয়ে রাজনীতি কেন হচ্ছে। আমি যদি ধরে নিই যে বিজেপি রাজনীতি করছে, আমি আলোচনার সুবিধার্থে আমি যদি ধরে নিই, তাহলে আপনাকে যে কথাটা আরএসএস প্রতিনিধি বললেন, একটা সময় আমাদের ভারতবর্ষের রাজনীতিটা আমরা যদি পর্যালোচনা করি, উইলিয়াম ডার্লিমপেলের লেখা দেখলে আপনি বুঝতে পারবেন যে মন্দির, মসজিদ, গির্জা এই সমস্ত জায়গাগুলোকে শুধুমাত্র একটা ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে নয়, এর সাথে একটা পাওয়ার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের একটা সম্পর্ক ছিল। আমরা নর্থ ইস্টে যদি যাই, আমরা এইটাই আজকে যেটা ইসলাম নিয়ে আলোচনা হচ্ছে, আমরা সেটা দেখব খ্রিস্টান ধর্মের একটা ডমিনেন্স রয়েছে। তার মানে একটা সময় রাজরাজারা যখন শাসন করতেন তখন ক্ষমতার আস্ফালন প্রকাশ করবার জন্য আমি কতগুলো মন্দির প্রতিষ্ঠা করলাম বা কতগুলো মসজিদ ভাঙলাম, এটার সাথে ক্ষমতার একটা সম্পর্ক ছিল। এই যে পাওয়ারের সম্পর্কটা, এতে কিন্তু আজকে নতুন তৃণমূল এসে প্রতিষ্ঠা করলো বা বিজেপি এসে প্রতিষ্ঠা করলো বিষয়টা তা না। কিন্তু অরিত্র, আজকে থেকে 200 বছর আগে, 500 বছর আগে, 700 বছর আগে যা হয়েছে 2024-এর অভিপ্রেত নয়। আমাদের তো হিউম্যানিটি অনেক দূর এগিয়েছে, আমরা শিক্ষিত হয়েছি। আজকেও মন্দির মসজিদের রাজনীতি করতে গিয়ে দেশ অস্থির হবে। আমি দাদা সেই জন্য বললাম, দেবাশীবাবু, আপনাদের সংঘের প্রধান, আপনাদের সংঘের প্রধানের বক্তব্য শুনে মনে হচ্ছে যে তিনি রিয়েলাইজ করেছেন। এক মিনিট, আমি তো সেই জন্যই বললাম 200 বছর পুরনো আপারথাইডের কিভাবে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন চেয়েছিল। এখানে 700 বছর পুরনো একটা জাতির উপরে আধিপত্য ছিল, মাইনরিটি মুসলমানদের, মেজরিটি হিন্দুদের উপর আধিপত্য ছিল। সংঘের প্রধান তিনি রিয়েলাইজ করেছেন সেটা হারমোনি দিয়ে হবে। তিনি তার বক্তব্য হারমোনি দিয়ে, এক মিনিট তার বক্তব্য আপনি শুনেছেন। তিনি বলছেন সম্প্রীতির উদাহরণ বিশ্বের সামনে রাখতে হবে। তিনি বলছেন একটা মডেল তৈরি করতে হবে সম্প্রীতির বিশ্বের সামনে। তিনি বলছেন যে একটা সমাধান বের করা দরকার, বিশ্বকে দেখানো দরকার আমরা সবাইকে নিয়ে একসাথে থাকি। পশ্চিমবঙ্গ সরকার 87-88-এ ডাইরেক্টিভ দিয়েছিল যে ইতিহাস বই থেকে সবগুলো মুছে ফেলো, যেখানে যেখানে কি বলে হিন্দুদের উপরে অত্যাচারের কথাগুলো আছে। রানী পদ্মিনীর আজকেও জহর কুণ্ড দেখতে সবাই চিত্তরগড় যায়, সবাই দেখতে যায়, কিন্তু কটা ইতিহাসের বইতে লেখা আছে যে রানী পদ্মিনী 3000 রানীদের সাথে আগুনে ঝাঁপ দিয়েছিল। মোহাম্মদ সেলিমকে আমরা এই প্রশ্ন করেছিলাম, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে আমরা এই প্রশ্ন করেছিলাম যে মোহন ভাগবতজি এই কথা বলেছেন কাল পুনেতে। মোহাম্মদ সেলিমের বক্তব্য হচ্ছে উনি বৃদ্ধ হয়েছেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওনার বুদ্ধিও একটু বেড়েছে বা বুদ্ধি একটু পাকা হয়েছে। আমরা একটু দেখিয়ে নিই, আপনারা দেখুন সবাই কি বলেছেন মোহাম্মদ সেলিম। হিন্দিতে বলে 100 চুয়া খাকে মিয়া হাজ কো চলে, কাশী মথুরা বাকি হ্যায়, কার স্লোগান ছিল। তাহলে এখন যাতে সাম্বালে মসজিদে গিয়ে কারা হামলা করছে, ঝামেলা করছে। আমাদের পশ্চিমবঙ্গে এরকম দুটো মসজিদকে নিয়ে আরএসএস নতুন করে ক্যাম্পেইন শুরু করছে, আর তৃণমূল তাতে একটু হাওয়া দেবে হিন্দু মুসলমান বিভাজনের জন্য।
মোহন ভাগবত বলেছেন ভালো কথা, কিন্তু অনেকের অনেক বয়সে বুদ্ধি হয়, এটা বোঝা গেল। আচ্ছা, আমি আগে সম্রাট আপনার বক্তব্য এই ব্যাপারে প্রথমে শুনতে চাই যে তৃণমূল কংগ্রেস এটাকে কি চোখে দেখছে। উনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবাংলার দুটো মসজিদ নিয়ে ইতিমধ্যেই ওনার অভিযোগ সরাসরি আরএসএস এর দিকেই, কিন্তু বিজেপি নেতারাও শুরু করেছেন। আমার কাছে সমীর ভট্টাচার্যের প্রতিক্রিয়া আছে। না, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বা মামাটি মানুষের সরকার কোনো ধর্মীয় বিভাজনের নীতিতে বিশ্বাস করে না। এবং আপনাদের ঠিক করতে হবে, আপনারা এই রে বললে হবে না, তার আগে স্বীকার করুন আপনারা 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 আগে সংখ্যালঘু মুসলমানদের তোষণ করছে এই সরকার বলবেন, না জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের তোষণ করছে এটা বলবেন? সেই সম্পর্কে আগে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা ধর্মীয় বিভাজনে, ধর্মীয় মেরুকরণে বিশ্বাস করি না, আমরা বিবিধের মধ্যে ঐক্যতে বিশ্বাস করি। আমরা এই বাংলা ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণ হিসাবে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সবাই থাকতে পারে এই মতে বিশ্বাস করি। কোথাও কোনো পরিস্থিতি তৈরি হলে সরকার যথেষ্ট মানে তৎপরতার সঙ্গে সেটাকে। জ্যোতি যে পয়েন্টটা বলেছে দ্যাট ইজ ভেরি ভ্যালিড পয়েন্ট জ্যোতি। তাহলে আপনি কি স্বীকার করছেন যে প্রয়োজনের খাতিরে এবং পার্সোনাল পলিটিক্যাল বেনিফিট, পার্সোনাল পলিটিক্যাল ডিভিডেন্ডের খাতিরে যে তৃণমূল কংগ্রেসের এরকম নেতা আছেন যারা সাম্প্রদায়িক বিষয় ব্যবহার করেন, আপনার দলেও একই রকম নেতা আছেন যারা সাম্প্রদায়িক বিষয়ে, সাম্প্রদায়িক ইস্যুকে ব্যবহার করেন। আপনার দলের বিরোধী দলনেতা সরাসরি বলেন হিন্দু ভোটকে কনসলিডেট করতে পারলে আমরা ক্ষমতায় চলে আসবো। সনাতন হিন্দু ধর্মের কথা বলুন, 100 বার বলবো হিন্দু তার ধর্ম। মানে না প্রশ্নটা সেটা না, তাহলে আপনার দলেও সনাতন হিন্দু ধর্মের কথা অবশ্যই বলুন, অবশ্যই হিন্দুদের ওই কথা বলবো। কিন্তু আপনারা যেভাবে কোন সংগঠনে দ্বিতীয় শ্রেণীকে নাগরিকে পরিণত করেছেন তাদের হয়ে আমরা 100 বার কথা বলবো। হিন্দু শব্দটা ব্যবহার করেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছেন, ওবিসি এ ঢুকিয়ে ওবিসিদের অধিকারকে বঞ্চিত করেছেন, তার বিরুদ্ধে আমরা কথা বলবো। আর যখন আপনার ওই হুমায়ুন কবির বলে যে 70% আমরা 30% হিন্দু তাদেরকে ভাগীরথী জলাতে কেটে ভাসিয়ে দেবো, তার বিরুদ্ধে আমরা 100 বার কথা বলবো, 100 বার কথা বলবো, 100 বারই কথা বলবো, অবভিয়াসলি বলবো। ওই হুমায়ুন কবির সাম্প্রদায়িক লোক, ওর বিরুদ্ধে 100 বার কথা বলবো। বিষয়টা এক মিনিট হিন্দুদের হয়ে আমরা কথা বলবো, সমর্থন পুষ্ট অম্বিকানন্দ জি হিন্দুদের হয়ে 100 বার কথা বলবো। আগে কে বলেছে? আচ্ছা, এবার পাতুদা একটু বলি। আমি এক মিনিট আমাদের একটা ছোট বিজ্ঞাপন বিরতিও নিতে হবে। আমি কিন্তু আজকের এই আলোচনার অবতারণা এই জন্যই করেছিলাম যে কোথাও মনে হয়েছে সংঘের প্রধান তিনি আশঙ্কা করছেন যে এই বিষয়টা এমন দিকে নিয়ে যায় রাজ্যকে, দেশকে, যাতে কারুর ভালো হয় না, একটা অস্থিরতা তৈরি হয়। তিনি সেই জন্যই এই বার্তা দিতে চেয়েছেন মূলত রাজনৈতিক নেতাদের, যে হিন্দু নেতা হয়ে যাওয়ার চেষ্টা করো না, বা হয়ে যাওয়াটা তো সহজ নয়, শুধু মসজিদ ভেঙে মন্দির করলে হিন্দু নেতা হওয়া যায় না। এবং একজন মুসলিম যিনি ধর্মীয় সংগঠনের নেতা, তিনি ওই একই সুরে কথা বলছেন। ধর্মীয় নেতারা বুঝতে পারছেন, রাজনৈতিক নেতারা বুঝতে পারছেন কি? আমরা শুরুতে এই প্রশ্ন তুলেছিলাম যে শুধু বিজেপির ওপর এই দায়টা চাপিয়ে দিলে হবে না, হয়তো বিজেপি থেকে এই রাজনীতি শুরু, কিন্তু এখন অন্য রাজনৈতিক দলগুলো একইভাবে এই অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে কিনা, অন্তত আমাদের রাজ্যের রাজনীতির পার্সপেক্টিভে এই প্রশ্ন উঠেই আমরা কিছু উদাহরণ আপনাদের দেখাবো, জানিয়ে প্রশ্ন উঠেছে সাম্প্রতিক সময়। শনিবারের সন্ধ্যায় আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, আপাত দৃষ্টিতে বিষয়টা কিন্তু স্পর্শকাতর, কিন্তু কোথাও একটা আমাদের মনে হয়েছে এখন সময় এসেছে এ নিয়ে সরাসরি কথা বলা প্রয়োজন। যখন আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান তিনি সতর্ক করছেন হিন্দু নেতা হয়ে ওঠার চেষ্টা হচ্ছে মসজিদ ভেঙে মন্দির তৈরি করে, রাম মন্দির যেভাবে হয়েছে সেই ইস্যুটাকে যে কোনো জায়গায় ব্যবহার করার তিনি তার যেভাবে বলেছেন তাতে অপচেষ্টা শব্দটাই ব্যবহার করা উচিত, যে এই অপচেষ্টা হচ্ছে, এভাবে হিন্দু নেতা হওয়া যাবে না, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। তিনি বলছেন এটা গ্রহণযোগ্য নয়। ইনফ্যাক্ট বিপদটা শুধু মন্দির বা মসজিদ এটা নয়, মানে মন্দির ভেঙে মসজিদ বা মসজিদ ভেঙে মন্দির, সাম্প্রদায়িক রাজনীতির বেনিফিট নেওয়ার জন্য অনেকেই, ইনফ্যাক্ট আমাদের এখানে বিরোধী দল বিজেপি, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিলই, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ইন্ডিভিজুয়াল নেতারা এমন কিছু বলেছেন যা রীতিমতো বিব্রত করেছে শাসক দলকেও। সাম্প্রতিক সময়ের বক্তব্যের একটা দুটো উদাহরণ আপনাদের সামনে রাখা যাক এবং এই নিয়ে আমরা কথা বলি, কারণ বিপদটা শুধুমাত্রই মসজিদ ভাঙা হয়ে মন্দির হবে বা মসজিদ ছিল সেখানে মসজিদই থাকবে এই বিতর্ক নয়। যখন এই ধরনের কিছু চালু হয় না সংস্কৃতি, তখন এটা গড়াতে থাকে, কোথাও একটা না থামালে এটা আস্তে আস্তে ডেঞ্জার জোনে চলে যায়। দেখুন হুমায়ুন কবিরের প্রসঙ্গ একটু আগে জ্যোতি বলছিল। হুমায়ুন কবির রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, তিনি তার এলাকায় স্থানীয় জায়গায় রাজনীতি করছেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন, কিন্তু সেখানে কি বলছেন শুনুন। আমরা একটা বাবরি মসজিদ স্থাপন করব, যেটা মাথা উঁচু করে বাংলার মুসলমানদের কাছে আবার নতুন করে ভারতবর্ষের মানুষকে আমরা সূর্য দেখাবো। আমরা আবার বাংলার মাটির
বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। সম্রাট, আপনি আমাকে বলুন কিভাবে এই রাজনীতিকে আপনি ব্যাখ্যা করবেন? এটা কি উনি দলের অনুমতি নিয়ে বলেছেন? না, আমি এক্ষেত্রে আমি বলি, এটা দল বহুবার এই প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে। কোথাও মন্দির প্রতিষ্ঠা হবে, আমি আমার বাড়িতে একটা বাড়ির নিজের জমিতে নিজের ঘরে একটা মন্দির বানাবো, তাতে কারুর পারমিশনের প্রয়োজন হয় না। কেউ যদি মনে করে তার নিজস্ব জমিতে একটা মসজিদ তৈরি করবে, সে করতে পারে, সেক্ষেত্রে দলের কিছু বক্তব্য না না থাকে না, না। আপনি রাজনীতিটা বুঝতেই পারলেন না। উনি মসজিদ বলেননি, উনি বলেছেন বাবরি মসজিদ। আরে বাবরি মসজিদ নামটা এসেছিল বাবর তৈরি করেছিলেন বলে। ওনার মসজিদ হুমায়ুন কবির বানাবেন, কবরি মসজিদ হলে আমি বুঝতাম, কিন্তু উনি বাবরি মসজিদ বলছেন। সেটা ওনার ব্যাখ্যা। না, ব্যাখ্যাটা আপনি এড়িয়ে যাচ্ছেন। আপনি রাজনৈতিক কারণে এটার মুখোমুখি হতে চাইছেন না। আপনি স্বীকার করুন যেটা সাম্প্রদায়িক রাজনীতি এবং আপনার দলের নেতারাও এগুলো করছে। না না, সেটাতে দেখুন ওরকম ভাবে বললে তো হয় না। কিরম ভাবে বলতে হবে তাহলে? না না, কিরম ভাবে বলতে হবে? আমাকে বলতে দিন। বাবরি মসজিদ বানাচ্ছেন, উস্কাচ্ছেন হিন্দুদের, আর কিভাবে বলতে হবে এটাকে? আপনাদের সমর্থনেও তো মুর্শিদাবাদে রাম মন্দির প্রতিষ্ঠা করার কথা অম্বিকানন্দজি মহারাজরা বলছে। সেটা কি আগে পরের প্রশ্ন, সেটা ব্যাখ্যা করছেন সেটা বলুন না। অম্বিকানন্দজি মহারাজ ভাগীরথীতে ভাসাবে কে বলেছে আগে? ইউপিতে আজান বন্ধ করার নির্দেশ কারা দিতে যাচ্ছে? উত্তরপ্রদেশে আজান বন্ধ করার নির্দেশ কারা দিতে যাচ্ছে? বানাক না, হুমায়ুন কবির যে আপনি আগে বলুন না, আপনি ভারতবর্ষের কথা বলছেন। ইউপিতে আজান বন্ধ করার নির্দেশ কারা দিতে যাচ্ছিল? ইউপিতে কি এক মিনিট দেবাশিস বাবু, দেবাশিস বাবু, যে যার ভাষা বসে যেই ভাষাতে জবাব দিতে হ্যাঁ, হবে। আমরাও জবাব দিতে জানি। এক মিনিট, আপনাদের সমর্থন করে কিনা সেটা আগে বাবরি বলুন। মসজিদ যদি এখানে হয়, যদি এখানে হয়, এক মিনিট, মুর্শিদাবাদে দেবাশিস বাবু, মসজিদের উপরে দেবাশিস বাবু, রাম মন্দির অনেক হবে। ভালো হতো যদি আপনাকে আমি যখন সময় দিতাম তখন বলতেন। আমি একটা সময় পর্যন্ত আপনাদের এই সো কল্ড, আমি ঝগড়াই বলবো, এটাকে আমি অ্যালাউ করেছি শুধু এই বোঝানোর জন্য যে দিস ইজ দ্য ডার্ক সাইড অফ দিস পলিটিক্স। আমি যদি আপনার কাছে এক মিনিট, যদি আপনার কাছে আমার প্রশ্ন, হুমায়ুন কবিরের এই বক্তব্য, আপনি তো সমালোচনা করতেই পারেন, আপনি একটা অন্য রাজনৈতিক দল করেন, কিন্তু ইট ইজ নাথিং বাট সাম্প্রদায়িক রাজনীতি। সাম্প্রদায়িক রাজনীতি যদি বিজেপি করতে পারে, তৃণমূল করলে অসুবিধা কি? দেখুন, আমি সাম্প্রদায়িক রাজনীতির প্রসঙ্গেই বলি। দেখুন, তৃণমূল কংগ্রেসের যিনি এখানে মুখপাত্র রয়েছেন, তিনি একটা জিনিস বারবার করে বোঝানোর চেষ্টা করছেন যে মোহন ভাগবতজি যেটা বলেছেন সেটা সঠিক, তাই তো? যে কোথাও মন্দির, সেটা সঠিক না। আমরা সমর্থন করি না আরএসএস কে, পরিষ্কার বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে এক্সপোজ করেছেন না, তার মানে মোহন ভাগবতজি এই যে স্টেটমেন্টটা দিলেন যে হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনার মন্দির খোঁজা উচিত না, এই বক্তব্যকে আপনি সমর্থন করছেন, হ্যাঁ কি না? করা উচিত নয়, উচিত নয় তো। তো যদি সেটা না হয়, যখন আপনার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের এমপি যখন বলছেন যে যেখানে নামাজ পড়া হবে সেটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি, 1800 বছর আগেকার যখন কোনো গ্রামকে বলা হচ্ছে ওয়াকফ প্রপার্টি, সুরাটের একটা মিউনিসিপ্যালিটির বিল্ডিংকে বলা হচ্ছে ওয়াকফ প্রপার্টি, আপনার সংসদ ভবনের বিল্ডিংকে যখন বলা হচ্ছে ওয়াকফ প্রপার্টি, সেই ওয়াকফ প্রপার্টির সমর্থনে আপনাদের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী মিটিং করছেন, আপনাদের নেত্রী বলছেন ওয়াকফ বোর্ডের আমরা সমর্থন করি, ওয়াকফ বিলকে আমরা সমর্থন করি, ওয়াকফ অ্যাক্টকে আমরা সমর্থন করি। তো এটা আপনাদের দ্বিচারিত নয়, এটা সাম্প্রদায়িকতা নয়। দিস ইজ দ্য অ্যাবসলিউট কেস অফ এই যেটা অরিত্র একটু আগে বলছিলেন না, সেকুলারিজম। এইটাই হচ্ছে আপনার সো কল্ড সেকুলারিজম, যেটা এতদিন ধরে এই তৃণমূল কংগ্রেস এবং তার মানে যার গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই কংগ্রেসের এতদিন ধরে এই সেকুলারিজমের পাশ সবার সামনে স্বীকার এর বিরুদ্ধে আমাদের লড়াইটা মূলত যে সেকুলারিজম। এখানে আমি একটুখানি ঢুকি। জ্যোতি, আপনার উত্তর আমার দেওয়ার কথা না, এটা সম্রাটেরই দেওয়ার কথা, কিন্তু আপনি যে প্রশ্ন তুললেন সেই প্রশ্নকে আমি কিছুটা আমাদের আজকের আর্গুমেন্টের বাইরে রাখতে চাই এই জন্য যে ওয়াকফ একটি বিল, এক মিনিট, ওয়াকফ একটি বিল, উত্তর দিক, বিলটা সংসদে এসছে, সংসদে বিভিন্ন এই রাজনৈতিক ক্ষেত্রে উনি দলের সমর্থন প্রতিনিধিরা থাকে, ওই ক্ষেত্রে সমর্থন করছেন না কেন? তার মানে যে সাম্প্রদায়িক রাজনীতি এবং মুসলিম শোষণ যেভাবে 47 সাল থেকে করেছে কংগ্রেস এবং তার গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস, এর বিরুদ্ধেই তো হচ্ছে লড়াইটা। আপনি আগে এটুকু বলুন না, মোহন ভাগবতের বক্তব্যটাকে আদর্শগত পরামর্শদাতা, তার বক্তব্যকে আপনারা সমর্থন করেন। এবার আমি বলেছি যদি সময় নষ্ট হচ্ছে, আমাদের কাছে সময়টা সব থেকে বেশি দামি। অরিত্র, এবার আপনার কাছে ফিরে আসি। আমি শুরুতেই এই সংশয় প্রকাশ করেছিলাম শুধু দায়টা বিজেপির ঘাড়ে চাপাবো কিনা। এই যে আপনাকে দেখালাম একজন বিধায়ক, রাজ্যের শাসক দলের বিধায়ক, তিনি এই কথা বলছেন সরাসরি। এর জন্য তিনি কোথাও কোনো দুঃখ প্রকাশ করেছেন বলে আমার কাছে খবর নেই। না দেখুন, দল কোনো ব্যবস্থা নেয়নি এর জন্য। এবং দেখুন এই জায়গাটা আজকে আমরা যে পৃথিবীটা তৈরি করেছি, এটা একটা অত্যন্ত খারাপ পৃথিবী তৈরি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তার কারণ দেখুন, এই যে মোহন ভাগবতজির কথাটা নিয়ে আমরা ডাইসেক্ট করতে বসেছি, এই যে উনি শব্দবন্ধটা ব্যবহার করেছেন যে কেউ হিন্দু নেতা হতে চাইছে, আমার বক্তব্যটা হচ্ছে এই হিন্দু নেতা শব্দটার মধ্যেই গন্ডগোল রয়েছে। একজন নেতার কোনো হিন্দু মুসলমান হওয়া উচিত নয়, মানে একজন কাউন্সিলর,
একজন এমএলএ, একজন এমপি, তার কাছে আমি যদি কোনো একটা সাহায্য নিয়ে যাই, তিনি জনপ্রতিনিধি, তার কাছে আমি যাব একজন নাগরিক হিসেবে। আমি হিন্দু না মুসলমান, হিন্দু হলে আমি উচ্চবর্ণ না নিম্নবর্ণ, বৌদ্ধ না খ্রিস্টান, সেটা তার দেখার কনসার্ন নয়। তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে তার গণতান্ত্রিক যে ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, তিনি সেটা আমাকে সহযোগিতা করবেন। কিন্তু আমাদের যেটা দুর্ভাগ্য, যে ক্রমাগত, এটা শুধুমাত্র আমি আবারও বলছি, যেটা কেবলমাত্র বিজেপির দোষ নয়, শর্ট টার্ম পলিটিক্যাল বেনিফিট এইটা পাওয়া যায়। শুধু শর্ট টার্ম পলিটিক্যাল বেনিফিট না, এই শর্ট টার্ম পলিটিক্যাল বেনিফিট থেকে লং টার্মে সামাজিক ক্ষতি হচ্ছে। সেইটাই তো এরা বুঝতে চাইছেন। আমার তো মনে হচ্ছে মোহনজি সেই কথা বলেছেন এবং সেই জন্য সাবধান করেছেন। কিন্তু আপনি দেখুন, না দেবাশিস বাবু বুঝতে চাইছেন, না জ্যোতি এখানে বুঝতে চাইছেন। সেটা দেখুন, তাদের পলিটিক্যাল স্টেটমেন্টে আমি ইন্টারসেক্ট করব না, কিন্তু আমার যেটা মনে হয় যে এইটা ভারতবর্ষের রাজনীতিতে রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ান, এটা একটা ফান্ডামেন্টাল রাইট এবং এটা রাইট টু প্রাইভেসির অন্তর্গত। আমার যদি মনে হয় আজকে এখানে একটা পুজো অর্চনার আয়োজন করব, আমাকে সেটা করতে দিতে হবে। কিন্তু এটাও তো ঠিক কথা, আমরা দিনের পর দিন দেখছি যে কোনো একটা ধরুন হিন্দু মিছিল আয়োজন হবে কনস্ট্যান্টলি, অন্য যদি কোনো পলিটিক্যাল পার্টি থাকে সেখানে একটা এমবার্গো দিয়ে দেওয়া হচ্ছে। আরো ব্রড আমার প্রশ্ন হচ্ছে, এক মিনিট, কোথাও কেউ পুজো করবে কিনা, কোথাও কেউ উপাসনা করবে কিনা, এটা রাজনীতির বিষয় কেন হবে? ওয়াই শুড ইট কাম টু পলিটিক্স? আমি হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে এবার দেবাশিস বাবু আপনার বক্তব্য শুনতে চাই। দেখুন, এটা পরিষ্কার, দেখুন যেটা মোহন ভাগবতজি বলছেন সেটা আপনারা মন্দির গড়তে চান, তাহলে একজন অন্য দলের নেতা, তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ, তিনি মসজিদ গড়তে চাইবেন। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, ইউ হ্যাভ টু ডাইজেস্ট ইট। হ্যাঁ, ঠিক আছে। এবার যেটা মোহন ভাগবতজি বলছেন সেটা হচ্ছে যে মসজিদ ভেঙে মন্দির করার যে রাজনীতি, এই যে মানসিকতা, এটা থেকে উনি বিরত থাকতে বলছেন। কেননা যতই অন্যায় অবিচার হয়ে থাকুক না কেন, যেরকম দক্ষিণ আফ্রিকা হয়েছিল আপারথেড, কিন্তু আলটিমেটলি কি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, হারমোনি, সবকে একসাথে থাকতে হবে। কিন্তু উনি তো এটা কোথাও অস্বীকার করছেন না, বা আরএসএস কোথাও অস্বীকার করেনি যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে। যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হয়, তাহলে সত্যটাকে মানতে হবে, আর সত্যটাকে মেনে দুই সমাজকে একসাথে চলতে হবে। হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে বলুন, আপনি ওনাকে সমর্থন করছেন তো? হুমায়ুন কবিরের বক্তব্য তো আসছি আমি। দেখুন, আমি প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা মসজিদ, সবগুলো মসজিদ কিন্তু মন্দির ভেঙে হয়নি, এমনি মসজিদও আছে। কিন্তু এটাও সত্য যে মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। তো হুমায়ুন কবিরকে এটা মানতে হবে যে একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল, তার বিপরীতে যদি সে আবার হিন্দু সমাজকে অপমান করার জন্য, সেই যেটা আমাদের অপমানের রূপক ছিল, করার জন্য মনে হচ্ছে কেন তিনি তার রাজনীতি করছেন? আরে বিজেপি যদি বিজেপির রাজনীতি করতে পারে, তাহলে উনি তার রাজনীতির মধ্যে উনি যদি অপমানের রাজনীতি করেন, উনি যদি অপমানের রাজনীতি করেন, জায়গা তো বিজেপি তৈরি করে দিয়েছে। আরে আপনি উত্তরটা শুনে দিন। উনি যদি ওনার রাজনীতির মধ্যে যদি হিন্দুদের অপমান করা, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট বিজেপি করেছে, সেটা তো হিন্দুরা মানবে না। আমি বিজেপি নেতার বক্তব্য দেখাই, এক মিনিট যদি আমি বিজেপি নেতার বক্তব্য দেখাই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কদিন আগে পেট্রাপোলে গিয়েছিলেন, বাংলাদেশে যেন কোনো কিছু না যায়। বাংলাদেশে হিন্দু নিপীড়ন হচ্ছে, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাটার, ভারত সরকার এটা নিয়ে ডিল করছে, ভারতের বিদেশ মন্ত্রক। কিন্তু আমাদের রাজ্যে এ নিয়ে তুমুল রাজনীতি হয়েছে। পেট্রাপোলে গিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে, আরেকবার আপনাদের দেখিয়ে নিই। তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো। হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে, সময় এসেছে। बांटेगा तो एक रहेंगे तो, एक रहेंगे तो, एक रहेंगे तो, एक रहेंगे तो, एक থাকার সময় এসে গেছে। মানে কি দেবাশিস বাবু? হিন্দুদের তাকত দেখানোর সময় এসে গেছে। একজন রাজনৈতিক নেতা হিন্দুদের তাকত নিয়ে কেন, তিনি তার রাজনৈতিক দলের তাকত দেখানোর কথা বলতে পারেন, আচ্ছা, কিন্তু তিনি হিন্দুদের তাকতের কথা বলছেন। আপনাকে হাত জোর করে একটা কথা বলতে চাইছি, আপনি প্লিজ আমাকে কথাটা আটকাবেন না আমাকে প্লিজ। যেই শক্তিগুলো এই রাজনীতির দল বিজেপির বিরুদ্ধে, যেই রাজনৈতিক শক্তিগুলো আছে, যেটা জ্যোতিদাও বারবার বলার চেষ্টা করছে, অরিত্রদাও বলার চেষ্টা করছে, যেই রাজনীতিটা বিজেপির বিরুদ্ধে যে রাজনীতিটা হচ্ছে, সেটা কি হিন্দুদের আদর করার রাজনীতি হচ্ছে, হিন্দুদের ভালোবাসার রাজনীতি হচ্ছে, হিন্দুদের জন্য কিছু নতুন করে মন্ডা মিঠাই রাস্তাটা তো তৈরি হয়েছে। যদি হিন্দুদের বিরুদ্ধে, একটা সমাজের বিরুদ্ধে সেই হিন্দু বিরোধী রাজনীতি যদি হয়, পদে পদে হয়, দুর্গাপূজার বিসর্জন আটকানো হচ্ছে, মিটিং মিছিলের আমাদের কোনো অনুমতি দেওয়া হচ্ছে না, কারণ ওটা হিন্দুরা ভোট দেয় বলে। ভারতীয় জনতা পার্টির একটাই অপরাধ যে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না,
যদি ভুল হয় জ্যোতিদা বলবে, ভারতীয় জনতা পার্টিরা শুধু হিন্দুদের ভোট পায়, এটাই বিজেপির অপরাধ, এটাই ওর পাপ। আর এর জন্য ওর বিরুদ্ধে সবসময় হিন্দু বিরোধী রাজনীতি হবে বিজেপির বিরুদ্ধে, আর হিন্দুরা চুপ করে সেটা হজম করবে। এটা কোন ধরনের সেকুলারিজম আমাকে বলুন। তার জন্য একজন রাজনৈতিক নেতা, বিজেপির যিনি রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভায়, তিনি হিন্দু তাকত দেখানোর সময় এসেছে বলবেন জ্যোতি? আরে ওনার কনস্টিটিউশন ওনার ভোটার তাই না আপনি একটা কথা বলুন না। হিন্দুরা চুরি করে বলতে এক মিনিট জ্যোতি, উনি প্রকাশ্যে বলেন আমাদের মুসলমানদের ভোট প্রয়োজন নেই। না উনি রাজনীতি করেন ভারতবর্ষে। না, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ভোট জিহাদ হচ্ছে। এর আগে লাভ জিহাদ আমরা জানি, ভোট জিহাদটা হয়েছে। ভোট জিহাদ মানে একদম একটা উপাসনালয় থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয় যে অমুক রাজনৈতিক দলকে ভোট দিতে হবে, তুমি যতই আবাস যোজনার বাড়ি পাও, আপনার হচ্ছে 100 দিনের কাজ পাও, ওসব বাদ রাখো, এইসব উন্নয়ন পরে হবে, তোমাকে এই পর্যন্ত আমি বলছি এখন তোমাকে এই দলকে ভোট দিতে হবে, এই দলকে আটকানোর জন্য। অর্থাৎ এখানে যেটা চলছে ভোট জিহাদের জন্য। আপনি বলুন যে একটা রাজনীতিক মানে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তো উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু সিদ্ধান্ত হচ্ছে একটা উপাসনালয় থেকে একদম ডাইরেক্টিভ দেওয়া হচ্ছে যে তুমি অমুক রাজনৈতিক দলকে ভোট দাও, এবং একটা মানে দলের সুপ্রিম নেত্রী তিনি বলছেন যে তোমরা আমাদেরকে ভোট দাও, ঝাঁটা নিয়ে রেডি থাকো যদি সেন্ট্রাল ফোর্স আসে। সেন্ট্রাল ফোর্সটা হচ্ছে আপনার তো কেন্দ্রীয়, মানে আমাদের এটা তো শক্তি মনে করি, আর এটা সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কথা বলে কারা? বাংলাদেশ বলে। আপনার হচ্ছে দেশের শক্তি, দেশের শক্তি, ভারতের শক্তি, এটা ভারতের শক্তি, আমাদের ভারতের শক্তি, সংবিধান অধিকার অ্যাবসলিউটলি। এক মিনিট জ্যোতি, এটা খুব ইন্টারেস্টিং। সংবিধানের প্রসঙ্গটা এলো, সংবিধানের প্রসঙ্গটা মোহন ভাগবতজির বক্তব্যে এসেছিল। মোহন ভাগবতজি বলছেন যে কিছু কিছু শক্তি ভারতবর্ষকে এলোমেলো করতে চাইছে, কিন্তু তা তো সহজ নয়, ভারতবর্ষ এখন সংবিধান মেনে চলে। মোহন ভাগবতজি যে সংবিধানের কথা বলছেন সেটা আমি ধরে নেব প্রেজেন্ট সংবিধান। আরে সেটা তো আপনাদের অপছন্দ জ্যোতি, আপনারা তো এই সংবিধান থেকে কি সব শব্দ টব্দ কেটে দেওয়ার, সংবিধান বদলানোর সময় এসেছে বলেও কোনো নেতাকে বলতে শুনেছি। না, সংবিধান বিজেপির তরফ থেকে অফিসিয়ালি কেউ কিছু বলেনি, কারণ হচ্ছে একাধিকবার বলা হয়েছে অফিসিয়ালি বলেনি। অ্যাকচুয়ালি আমাদের কিছু এতে আপত্তি রয়েছে, যেমন ধরুন এই প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, যেটা যেভাবে আপনার হচ্ছে এটা একটা সাম্প্রদায়িক অ্যাক্ট। তার কারণ হচ্ছে আপনি যেখানে ওয়াকফ অ্যাক্টকে রেখে দিচ্ছেন, সেরকম ভাবে আপনি প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট রেখে দিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজন করছেন। এই দেশটা একবার ভাগ হয়েছে, তাও ধর্মের ভিত্তিতে, যে কারণের জন্য আপনি একটু আগে বলছিলেন না যে আন্তর্জাতিক ইস্যু, বাংলাদেশের হিন্দু মার খাচ্ছে, এটা আন্তর্জাতিক ইস্যু নয়। তার কারণ এই দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে নেহেরু লিয়াকাত প্যাক্টের মাধ্যমে এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে এটাকে রাজনৈতিক এই জন্যই করবো যে যখন ওই জিহাদি ছেলেরা, একটা কথা বলি আপনাকে, জিহাদি ছেলেরা, একটা কথা বলে দিই, এটা আপনি মনন করবেন একটু, আপনার প্রোগ্রামের মানটা বাড়বে। বাংলাদেশ 1971-এ সেকুলার দেশ ছিল, বাংলা ভাষা বাঙালি ঐতিহ্যের উপরে। 2024-এ আবার করে জিহাদি হলো কি করে এটা ভাবুন। যতবার এখান থেকে তাসলিমা নাসরিনকে সরিয়েছে তথাকথিত সেকুলাররা, পশ্চিমবঙ্গে যতবার তথাকথিত সেকুলাররা জিহাদিদের সমর্থন করেছে, ততবার বাংলাদেশ জিহাদি হয়েছে। এটা জ্যোতিদা বলার চেষ্টা করছে, যতবার আপনারা এখানে তাড়িয়েছেন তাসলিমা নাসরিনকে, ততবার বাংলাদেশ জিহাদি হয়েছে। বাংলাদেশ পাকিস্তান আমার কাছে খুব সিঁড়িভাঙা অঙ্কের মতো লাগছে। আজকে ওখানে হিন্দু নিপীড়ন বাড়ছে কি জন্য? এখানে তৃণমূল কংগ্রেস সেকুলারদের জন্য, একদম ঠিক ধরেছেন আপনি, এখানকার সেকুলারদের জন্য বাংলাদেশের হিন্দুদের নিপীড়ন হচ্ছে। এসব কথা বলে লাভ নেই। আরে বুঝুন, বুঝার ক্ষমতা আছে আপনার? না একদম ক্ষমতা নেই। আমরা তো প্রধানমন্ত্রী বিবৃতি আশা করেছিলাম সংসদে। সংবিধানের কথা এলো। এক মিনিট দেবাশিস বাবু, আপনার বক্তব্য শুনেছি, আমি এক্সপ্লেন করে দিই। এখানকার সেকুলাররা, এখানকার সেকুলাররা যতবার বর্ডার খুলে বাংলাদেশের জামাতে আপনি কি দুর্ভাগা? আপনি কি দুর্ভাগা সেটা বলুন তো। আপনি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি কি দুর্ভাগা? ফিরাদ হাকিমের মতে আপনি দুর্ভাগা। আমি বলি, আপনি বলুন দুর্ভাগা কি? আমি হিন্দু ঘরে, ফিরাদ হাকিম মনে করেন আপনি ঠিক বলেছেন। ফিরাদ হাকিম মনে করেন আপনি ঠিক বলেছেন। ফিরাদ হাকিম মনে করেন যে হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে দুর্ভাগা। ফিরাদ হাকিম বলে এটা অন্য কেউ বলছে না, খণ্ডন করুন। আমি হিন্দু ঘরে, ফিরাদ হাকিম বলুন ফিরাদ হাকিম আপনার নেতা না, কিন্তু বলুন ফিরাদ হাকিম মুর্দাবাদ, বলুন ফিরাদ হাকিম মুর্দাবাদ, আমাকে হিন্দু ধর্ম নরেন্দ্র মোদি শেখায়নি। আমি ফিরাদ হাকিম বলেছি, আমি বলছি না, আমি বলিনি। এইসব ফিরাদ হাকিম বলছে, আপনি বলুন ফিরাদ হাকিম মুর্দাবাদ। যদি দুজনে একসঙ্গে না, সংবিধানে কথা এসছে, সংবিধান আমি জানি না যে ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান, দেবাশিস বাবু এতক্ষণ সংবিধানের কথা বললো, তারা সেই সংবিধান মানে কিনা। আমি শুধু দেবাশিস মানেন, আচ্ছা
আমি শুধু একটা তথ্য তুলে ধরতে চাই যে প্রখ্যাত অধ্যাপক হরিনারকে তার লেখনীতে লিখেছিলেন 1949 সালের সেপ্টেম্বর মাসে, যখন তৎকালীন সংঘ প্রধান গোলওয়েলকার ডক্টর বি.আর. আম্বেদকরের কাছে এসেছিলেন এবং সেই সময় মারাঠাদের থামাতে তিনি তার সহযোগিতা চেয়েছিলেন। ডক্টর বি.আর. আম্বেদকর তৎক্ষণাৎ সেটাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং আরএসএসকে একটি বিষ বৃক্ষ বলে তুলনা করেছিলেন। তারপরেও তাদের আমরা এইভাবেই বি.আর. আম্বেদকরের ওপর তাদের প্রচন্ড ক্ষোভ 40-এর দশক 1949 হ্যাঁ, সাল 49 তার মানে সাল 40-এর এবং দশক। সেই সংবিধানের ক্ষেত্রে একটা কথা দেখুন, ভারতবর্ষে প্রভূত সমস্যা আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারিত্বের জ্বালা, আজকে দাঁড়িয়ে মণিপুরের জ্বলন, প্রতিবেশী দেশ বাংলাদেশের এই ঘটনা, সেই সবকিছুতে উপেক্ষা করে আমাদের বাংলাদেশে ধরুন একটা কমিউনাল রাইট হয়েছে, হিন্দুরা আমি নিপীড়িত বলছি, হয়েছে, আমাকে একটু কিন্তু শেষ সেটাকে করতে দিন। রাজনৈতিকভাবে ব্যবহার না, না, করার না, জন্য আমি সেটা রাজ্যের বলছি না। বিরোধী দলনেতা হিন্দু বলছেন মুসলমান, হিন্দু হিন্দু তাকত মুসলমান। দেখানোর সময় একদম ঠিক বলেছেন। আজকে একদম ঠিক বেকারত্বে বলেছেন। ভারতবর্ষে আপনি বলুন না, 45 বছর কামালবাড়িতে মন্দির ভাঙা হলো। বছরে 2 কোটি উনি বলুন। বেকারের চাকরি দেওয়ার কথা বলা, আজকে 45 বছরে বেকারের ডাবল চাকরি কি হলো? ডাবল চাকরি কি হলো? সব রাস্তায় বসে রয়েছে ওখানে। ক্ষুধার সূচকে আজকে আমরা পাকিস্তানেরও নিচে। এগুলো মানতে হবে, এটা এগুলো কি- সবকিছু এটা কি সরিয়ে জাগো দিয়ে- বাংলার খবর? এগুলো সবকিছু আচ্ছা বলেন, শেষ করুন। এগুলো আমি সবকিছুকে দাদাকে সরিয়ে দিয়ে ভারতবর্ষে যেন একটাই সমস্যা, হিন্দু মুসলমান সমস্যা, মেরুকরণের রাজনীতি। আপনার বিধায়ক মানুষকে সেটা ভুলিয়ে ব্যবহার দেওয়া। করছে। আর আপনি মানুন। পার্থ দা আচ্ছা এক মিনিট, আমাকে একজন তর্ক সাপেক্ষে এই কথাটা বলেছিলেন যে হুমায়ুন কবির তার জেলায়, তার এলাকায়, কোনো গ্রামাঞ্চলে যেখানে শুধুই সংখ্যালঘু মানুষেরা থাকেন তাদের মধ্যে দাঁড়িয়ে বলেছেন উনি তো এইটা মানে সার্বিকভাবে রাজ্যের মধ্যে ব্যবহার করেননি বা কোনো রাজ্য মঞ্চ ব্যবহার করেন। ফিরাদ হাকিমও এক করেছে, মিনিট, ফিরাদ হাকিমও করেছে, Exactly. কলকাতায় বলেছে মিনি পাকিস্তান। উনি নজরুল উনি কি নাম, কবির নাকি মাথামুন্ডু, উনি বলছেন ওই জায়গাটা মানে মিনি পাকিস্তান, মানে পাকিস্তান। না, মমতা উনি বন্দ্যোপাধ্যায় বাবরি নিজে বানাবেন, বলেছে তো, হুমায়ুন যে আমরা- বানাবেন, আমি আকবর দুধের গায়ে বানাবেন, লাথি খাই। আমরা কিছু বলতে পারবো না। আমি দুধের গায়ে লাথি খাই। ফিরাদ হাকিম তো বললো মিনি আমি পাকিস্তান। একটুখানি তারপরে সেখানে সে চাইতে কলকাতার করতে মেয়রের বক্তব্য যেটা নিয়ে সাম্প্রতিককালে খুব বড় বিতর্ক হয়েছে, সেই বিতর্কটা আপনাদের দেখাতে চাই। শুধু এই জন্য, মানে এরকম নয় যে বিষয়গুলোকে খুঁচিয়ে তুলে আনা, আমরা শুধু এই জন্য দেখাতে চাইছি যে আসলে সাম্প্রদায়িক রাজনীতি আস্তে আস্তে খুব একটা খারাপ দিকে যাচ্ছে, একটা অন্য ধরনের চেহারা নিচ্ছে, যে চেহারাটা আশঙ্কাজনক। কি বলেছিলেন ফিরাজ হাকিম জানিয়ে সাম্প্রতিক সময়ে খুব বড় বিতর্ক হয়েছে, দল অবশ্য পরের জন্য দুঃখ প্রকাশ করেছে, আপনাদের একবার শোনাবো। एक ऐसे कौम से है जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। এবার না, আমি আগে সম্রাটের বক্তব্য শুনবো। সম্রাট, আমি যদি সমালোচনা করি শুভেন্দু অধিকারীকে হিন্দু তাকতের কথা বলার জন্য, তাহলে কোন যুক্তিতে সেখানে প্রশ্রয় পেতে পারেন ফিরাদ হাকিম? না, ফিরহাদ হাকিমের বক্তব্য এবং শব্দচয়ন, বিশেষ করে শব্দচয়ন, তা নিয়ে দল পরিষ্কারভাবে তার মত জানিয়েছে। ফিরাদ হাকিম দুঃখ প্রকাশ করেছেন, দল তা পরিষ্কারভাবে তার না, মত দল, জানিয়েছে আরে এবং দল কি ফিরহাদ বলছে এটা বড় হাকিমের কথা না, তিনি- আমি এই ক্ষেত্রে আবার বলি, ফিরহাদ হাকিমের এইটুকু বক্তব্য না শুনে আরো ভালো ভালো কথা সেখানে রয়েছে, সেটাও শুনবেন। আরো ভালো যে ভালো কথা। পুরোটা মিনি পাকিস্তান, আপনি দাওয়াতে এই ইসলাম, বক্তব্যের হ্যাঁ, ভালো ভালো পরিপ্রেক্ষিতে কথা আপনি আছে। শুনুন। না, ঠিক বলেছেন, ভালো ভালো আচ্ছা, কথা আমি আছে। আপনাকে মিনি প্রশ্ন করছি। পাকিস্তান, দল দুঃখ দাওয়াতে প্রকাশ- ইসলাম, দল দুঃখ ভালো ভালো প্রকাশ- কথা আছে। দল ভালো দুঃখ ভালো। প্রকাশ বা দল না, না, অনুমোদন ঠিক, করে না, হিন্দু ধর্মের এটা জন্মদিন করলে বলা দুর্ভাগা। উচিত। শুভেন্দু অধিকারী ক্ষেত্রে দল বিজেপি দল হিন্দুরা উনি কি হতভাগা। দুর্ভাগা? যোগী আদিত্যনাথের উনি কি ক্ষেত্রে বিজেপি দল দুর্ভাগা? ব্যবস্থা পার্থদা, আপনি কি নিয়েছে। দুর্ভাগা? কাউকে বলুন তো। শোকজ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিমের বক্তব্য যে দল কি সমর্থন দাঁড়িয়েছে? করছে না সেটা পরিষ্কারভাবে জানিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাইছি, শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর বিজেপি কিছু জানিয়েছে? যোগী আদিত্যনাথের বক্তব্যের পর বিজেপি কিছু জানিয়েছে? কিছু ভুল তাহলে বলেছে কি? শুভেন্দু শুভেন্দু ভুল 100% বলেছে কি? সমর্থন করি আমরা ওটা। যোগী আদিত্যনাথ বলেছে। ইউপিতে কোনো আজান অসম্মানের দেওয়া কিছু বন্ধ বলেছে করে কি? দেওয়ার নির্দেশ জারি না, না, করতে তাহলে- যাচ্ছেন। তাহলে- উনি বলছেন ভুল বলেননি। এক মিনিট, না না, শুভেন্দু বলবো? অধিকারীর বক্তব্যে যদি আমি থাকি অরিত্র, শুভেন্দু অধিকারী হিন্দু তাকত দেখানোর কথা বলছে, হ্যাঁ, ববি কেন? হাকিম হিন্দু নাম ফিরহাদ হাকিম হয়েছে। মুসলিম তাকত দেখানোর কথা মিনি- বলছে, মিনি পাকিস্তান আর আগে এখানে দাঁড়িয়ে এখানে যোগী সিপিএম এবং দিয়ে সম্রাট বেল হচ্ছে, লাগানো এদের হচ্ছে। ইন্ডিভিজুয়াল দাবি বেল হচ্ছে, লাগানো কেউ হচ্ছে, ভুল ধুলাগড় করছে হচ্ছে। তাহলে কি আমরা হিন্দু ভুল তাকত করছি? দেখাবেন, হিন্দু বাড়িতে এক বলে মিনিট, থাকবে। যদি আমি আপনার কাছে আসি, না, আমি বলছি অরিত্রের বেল কাছে লাগানো জানতে হচ্ছে। চাই,
আমরা এই প্রশ্ন তুলে কি ভুল করছি যে এরা ঠিক বলছেন কিনা? দেখুন, আলোচনার কনক্লুসিভ পয়েন্টটা একজন নাগরিক হিসেবে আমার যেটা মনে হয় যে আলোচনাটা যে জায়গায় চলে যাচ্ছে সেটা হচ্ছে, দেখুন, ঢিল মারলে পাটকেল খেতে হয় এরকম একটা থিওরিতে। কিন্তু ঘটনা হচ্ছে যে দেখুন, আমাদের সমস্ত রাজনৈতিক দলের কাছেই আমার আবেদন যে আপনি আমাকে ঢিল মারলেন, আমি আপনাকে পাটকেল মারলাম, এটা রাজনীতির হিসাবে, ক্ষমতার হিসেবে, ধর্মের হিসেবে সব দিক থেকে হয়তো জাস্টিফাইড, কিন্তু মাথায় রাখতে হবে ঢিল এবং পাটকেল একে অপরকে ছোড়ার ফলে আমার মাথাটাও যেরকম ফাটবে, আপনার মাথাটাও সেরকম ফাটবে। ফলে আমরা রক্তারক্তি, বিভাজন, এই জিনিসপত্রগুলো চাই না। আমরা সমাজের আরও অন্যান্য যে ডেভিয়েশনগুলো রয়েছে, আমরা সামগ্রিকভাবে জাতি হিসেবে অর্থনীতির জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে আছি এবং আমাদের সামনের আগামী 10টা বছর ভারতবর্ষের ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তাই ধর্ম একটা অংশ হতে পারে রাজনীতির, কিন্তু সেটাই একমাত্র অংশ হয়ে গেলে সেটা কিন্তু সমাজে একটা বিরাট বড় ক্ষতির জায়গা হয়ে যেতে পারে। তাই ধর্ম থাকবে, ধর্ম প্রতিষ্ঠান থাকবে, সেটা থাকবে, বিভিন্ন কমিউনিটি তার নিজের জায়গা হোল্ড করবেন। সম্প্রীতির কথা মোহন ভগবতজি আজকে বলছেন, অন্য ধর্মের মানুষরাও হয়তো সেই কথা বলবেন। আমরা কেউ আরেকটা বাংলাদেশ, আরেকটা আফগানিস্তান এখানে দেখতে চাই না। আমি আবার ফান্ডামেন্টাল কোশ্চেনটাই ফেরত আসি, যদি সম্ভব হয় আমি প্রত্যেকের কাছ থেকে 2 লাইন শুনবো। এটা কি বলা যায় যে ধর্মীয় নেতারা এটা বুঝতে পারছেন, রাজনৈতিক নেতারা পারছেন না? অরিত্র, দেখুন, রাজনৈতিক নেতারা তখনই পারবেন যখন রাজনীতির ওভারঅল স্পেকট্রামটা সেই জায়গায় আসবে এবং ধর্মকে আমরা রাজনীতির এই টিপিক্যাল অ্যাম্বিটের বাইরে ভাবতে পারবো এবং রাজনৈতিক কোনো একটা নির্দিষ্ট দলকে শুধুমাত্র দোষারোপ না করে সমস্ত রাজনৈতিক দলই যদি এরকম একটা মেমোরেন্ডামে আসে যে আজকের পর থেকে আমরা কেউই আমাদের রাজনৈতিক জায়গায় ধর্মীয় ক্ষমতার আস্ফালনটা আনবো না, তাহলেই সম্ভব। কিন্তু এক দল করে যাবে আর আরেক দল করবে না, এটা হলেই কিন্তু তখন আবার ওই ঢিল মারলে সেটাই তো কথা। আমি সেটাই বলছি, যদি মোহন ভাগবতের হুঁশিয়ারির পর রাজনৈতিক ডিভিডেন্ড নেওয়ার জন্য ধর্মের ব্যবহার কি আদৌ কোনোভাবে কন্ট্রোলড হবে, নিয়ন্ত্রিত হবে? দেখুন পার্থদা, আমি বলছি এখন ব্যাপারটা ট্রেন দাঁড়িয়ে গেছে। ট্রেনটা হচ্ছে হিন্দুর হয়ে কথা বললে আপনি সাম্প্রদায়িক, আর হিন্দু বিরোধী কথা বললে আপনি সেকুলার। এই রাজ্যে সেকুলারিজম প্রুভ করার জন্য আপনার গরুর মাংস খাওয়া হয় একদম প্রকাশ্যে দিবালোকে আপনার ধর্মতলার মোড়ে। অর্থাৎ আপনার মানে সেকুলারিজমকে প্রমাণ করতে গেলে গরুর মাংস খেতে হবে। আমি বলছি ধরুন পার্সি বলে একটা কমিউনিটি, শুয়োরের মাংস খাবে না, আমি বলছি পার্সি বলে একটা কমিউনিটি আছে, তাদের পার্সেন্টেজ খুবই কম, 0.00003%। তো তারা, আপনার মনে থাকবে 1985 সালে, আমি একটা উদাহরণটা টানছি এই জন্যে যে যখন আপনার 1885-এ যে কংগ্রেসের যে অধিবেশন হয় সেখানে 7 জন, মানে 69 জনের ভিতরে 7 জন ছিল হচ্ছে পার্সিদের, এবং পার্সিদের যে আপনার দাদাভাই নওরোজি থেকে শুরু করে আপনার এই মানে একাধিক ফিরোজ শাহ মেহতা থেকে শুরু করে আমি এই জন্য বলছি যে মানে সংখ্যালঘু হিসেবে তারা যে মূল স্রোতের সঙ্গে মিশবে, যখন আমি মানে জ্ঞানব্যাপী মসজিদের মানে ওখানে মন্দির ছিল সেই জায়গায় আমি বলছি তাদেরও উচিত যে একটা যখন আলোচনা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মন্দির সেখানে ছিল, তাদেরও উচিত হিন্দুর সঙ্গে একসাথে মিলে আপনার এটাকে সমর্থন করা। সম্রাট, আমার মূল প্রশ্ন যে এই সাম্প্রদায়িক রাজনীতির ব্যবহার রাজনৈতিক ডিভিডেন্ড তোলার জন্য এটা কি আদৌ নিয়ন্ত্রিত হবে? দেখুন, এই বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি ভারতবর্ষের স্থিতিশীল পরিস্থিতি থেকে ভয়ঙ্কর একটা নষ্ট করে একটা ভয়ঙ্কর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিজেপি ধর্মনিরপেক্ষ নয়। এবং এটার কাউন্টারে তো তৃণমূল কংগ্রেসের অনেক নেতা একই ধরনের ব্যবহার। ব্যক্তি এবং দল এক নয়, ব্যক্তি এবং দল এক নয়, দল কি করছে সেটার উপর ডিপেন্ড করবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দুধেল গরু কে বলেছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ভারতবর্ষের স্থিতিশীল পরিস্থিতি, ভারতবর্ষের সর্বধর্মের মিলনের ক্ষেত্রে এই ভারতবর্ষ পরিস্থিতিটাকে নষ্ট। ইমাম ভাতা কে দিয়েছে? দেখুন, একদম খুব পরিষ্কার সহজ কথা শেষে বলি, সেটা হচ্ছে যদি পলিটিক্স এবং পলিটিক্যাল ডায়ালগ বা ডিসকোর্স যদি একটা কমিউনিটির আইডেন্টিটির উপরে চলে আসে, হিন্দু হওয়াটা যদি তা বলে হিন্দু হওয়াটা যদি অপরাধ হয়ে দাঁড়ায়, যদি অপব্যাখ্যা হয় ডেমোক্রেসির কনস্টিটিউশনের, তাহলে সেই সমাজের বা নিজেকে প্রতিরক্ষা করার তার অধিকার আছে। আমাদের আজকে হাতে সময় শেষ, এবার থামতে হবে। দেবাশিস বাবু, আমার হাতে একদম সময় নেই। আমি একদম শেষে আজকে খুব স্পর্শকাতর বিষয় নিয়ে আমরা কথা বলেছি। সবাই মোটামুটি সিনসিয়ারলি নিজেদের দায়িত্ব পালন করেছেন, যে যার রাজনৈতিক অবস্থান থেকে। অরিত্র একটা অরাজনৈতিক অবস্থান থেকে খুব সুন্দরভাবে তার বক্তব্য রেখেছেন। অনেক ধন্যবাদ জ্যোতি, অরিত্র, সম্রাট এবং দেবাশিস বাবু, আপনাদের প্রত্যেককে আমাদের সময় দেওয়ার জন্য। এটা ঠিক যে আমরা এটা বোঝার চেষ্টা করছিলাম যে রাজনৈতিক দলগুলোর উপরে এই নিয়ন্ত্রণ আসবে কিনা। সংঘ প্রধানের বক্তব্যের পর বিজেপি বা সঙ্গে অন্য যে সমস্ত রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করছেন তারা তাদের আচরণে নিয়ন্ত্রণ আনবেন কিনা। আরও একটা রাস্তা আছে, যদি দেখা যায় এই ধর্ম নিয়ে রাজনীতি ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করছেন, তাহলেও রাজনৈতিক দলগুলো ঘুরবে।
কিন্তু আমাদের আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই যে এর পরিণতি কি, কোন দিকে যায়। অনেক ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন আজকের এই সময়, আপনারা দেখছেন NK TV বাংলা।